যে কোনো ফসল আবাদ করলে তাকে হাট বাজারে নিয়ে যেতে হয়, আর আমাদের এখানে হাট বাজারের কোনো প্রয়োজন নাই। এই ক্রেতা আপনার কাছে তুলা ইউনিয়ন বোর্ড থেকেই আমাদের কাছে আসছে, এখান থেকে তুলা ওজন করছে, সাথে সাথে ব্যাংকের চেক দিচ্ছে, দিয়ে এনে তারা তুলে এনে চলে যাচ্ছে। আমি ঘরে বসে পয়সা পাচ্ছি, মানে এটা ভদ্র চাষ আর কি, যাকে বলে একদম। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে একটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমি দাঁড়িয়ে আছি একটি তুলার জমিতে। বাংলাদেশের সরাসরি কৃষি থেকে শিল্পে যায় এরকম একটি চাষাবাদ হলো তুলা। তবে যে পরিমাণ তুলার চাহিদা বাংলাদেশে আছে, বলতে গেলে তার 1%ও পূরণ করতে পারে না বাংলাদেশের চাষাবাদ। তারপরও তুলা চাষ কিছু কিছু কৃষক করছেন, তুলা চাষের বিভিন্ন উন্নত জাত আসার কারণে জনপ্রিয় হচ্ছে। আজকের পর্ব আমরা তুলা চাষ নিয়ে সাজিয়েছি। এই তুলা চাষ করার পদ্ধতি এবং কিভাবে তুলা চাষ করে কৃষক কতটুকু লাভবান হচ্ছেন সেগুলোই তুলে ধরবো। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। বস্ত্র উৎপাদনে গৌরবময় ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। মধ্যযুগে বাংলার মসলিন খ্যাতি ছড়িয়েছে সারা বিশ্বে, যা তৈরি হতো তুলার সূক্ষ্ম সুতা থেকে। এই মসলিন শাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় তুলা চাষ করা হতো ঢাকা এবং এর আশেপাশের উঁচু জমিতে। তবে কালের বিবর্তনে তুলার চাষ দিন দিন কমে এসেছে এ অঞ্চলে। বিশ্বে বর্তমানে তুলার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা বাংলাদেশ, অথচ তুলা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 40তম। বছরে প্রায় 85 লাখ বেল তুলা লাগে দেশের স্পিনিং এবং টেক্সটাইল মিলগুলোর জন্য। ভারত, যুক্তরাষ্ট্র, আফ্রিকার কয়েকটি দেশ, মধ্য এশিয়ার কয়েকটি দেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পাকিস্তান থেকে তুলা আমদানি হয় বাংলাদেশে। আমদানিতে প্রতি বছর খরচ হয় $3 বিলিয়ন। নতুন জাত উদ্ভাবন ও চাষ এলাকা সম্প্রসারণের মাধ্যমে 2030 সালের মধ্যে তুলা উৎপাদন 5 গুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশ। উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাত ব্যবহার করে সমতল এলাকার কয়েকটি জেলার পাশাপাশি দেশের দক্ষিণ পূর্ব ও পার্বত্য অঞ্চলের কম উর্বর জমি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে এতে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা তুলা চাষে সাহায্য করছে কৃষকদের। সবজির অঞ্চল হিসেবে পরিচিত বগুড়া জেলার কিছু চাষিও তুলা চাষ করেছেন। নির্ঝঞ্ঝাট চাষাবাদ, তাই এই চাষে জমিও বাড়ছে দিন দিন। বগুড়ায় কৃষকদের তুলা চাষের উদ্বুদ্ধ করতে বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। তুলা চাষ সম্পর্কে খুঁটিনাটি জানাতে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ এবং নানা কর্মশালাও আয়োজন করা হচ্ছে। জমিতে শুধু তুলা নয়, এর সঙ্গে সাথী ফসলও চাষ করছেন বগুড়ার কৃষকরা। ফলে লাভের পরিমাণও কিছুটা বাড়ছে তাদের। জনসংখ্যার বিপরীতে বাংলাদেশে যে পরিমাণ জমি, তাতে তুলার চাষ করে দেশের চাহিদা পূরণ কখনোই সম্ভব নয়। তবে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় তুলার আমদানিতে, তার কিছুটা পূরণ করা গেলেও অনেক সাশ্রয় হবে দেশের অর্থনীতি। দর্শক, আমরা তুলা চাষ নিয়ে কথা বলেছি। এখানে তুলা চাষ করেছেন একজন চাষি হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরও বেশ কয়েকজন চাষি এলাকার তুলা চাষ করেছেন। আমরা একটু জাহাঙ্গীর আলমের কাছে শুনি, এর আগের বছরও তিনি তুলা চাষ করেছিলেন। সব মিলিয়ে তুলা চাষে কতটুকু তারা মুনাফা পাচ্ছেন অথবা কতটুকু লাভবান হচ্ছেন সেগুলো তার কাছে শুনবো। জাহাঙ্গীর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। জাহাঙ্গীর ভাই, আপনাদের এলাকাটা হলো সবজির এলাকা মূলত, মানে এখানে চাষি মানে হলো সবজি। সেই তার মধ্যে একটু ব্যতিক্রম দেখলাম যে আপনি তুলাতে আসছেন আর কি। ঠিক তুলা চাষটা এর আগের বছরও আপনি করেছিলেন। আমি যদি একটু হিসাব করে বলি যে একটু তুলা এবং সবজি এই দুটোতে প্রথম সুবিধা কোনটা, সুবিধা বা অসুবিধা? সুবিধা হচ্ছে তুলার ডাই, আর হচ্ছে মুনাফার দিক থেকে হচ্ছে সবজি আগে আছে। তারপরেও আসলে আমি তুলো এই জন্যই করি যে তুলোই একমাত্র ফসল যে একেবারেই মার দেওয়ার মতো এরকম ফসল নয়। অন্য ফসলের ক্ষেত্রে একেবারেই মার আছে, যেমন বাজার এবং হচ্ছে আবহাওয়ার কারণে সেটা একেবারেই ধস নামে। গত সময়ে আমার কলা ছিল, মানে কলা সব ফুলে গেছে, অথচ
শুধু বছরের ফসল হলেও 10 মাস পার হয়ে গেছে, আর 2 মাসে কাটা যাবে, এরকম কলাও একটা কলাও কাটতে পারিনি, একেবারে ঝড় পুরো হয়ে বাগান, গেল কলা। একেবারে পুরো বাগান নষ্ট। আর এরকম অবস্থার মধ্যেও যদি তুলো থাকতো তাহলে অন্তত 10 মনের জায়গা 7 মন হতো, তাও তার মানে অন্তত loss হতো না? লস হতো না। আচ্ছা, অন্তত এই দিক থেকে তুলো আমি অন্তত ভালোই মনে করি, আর সেই ভালো মনে করেই গত 20 বছর যাবত তুলোর সাথে আছি এখন পর্যন্ত। 20 বছর, এই তো 20 বছর যেহেতু আপনি তুলার সাথে আছেন, আপনার অভিজ্ঞতাটা অনেক হয়ে গেছে। জি। এক সময় তো এই জাতগুলো ছিল না, এখন যে জাতগুলো আসছে এগুলো তো বেশ উন্নত জাত। হ্যাঁ, উন্নত জাত, আর সে কারণেই আসলে এর ফলনও বেশি, আর আগের মতো অত কম বাজারও না, এগুলোর বাজারও ভালো। আগে তো আমরা সিবি 12 করছিলাম, ওটার ফলন সর্বোচ্চ বিঘায় 8 মন 9 মন এটাই। আর এখন পর্যন্ত আমি নিজেই হচ্ছে এখন 1 বিঘা মাটি 16 মন 20 কেজি পর্যন্ত তুলা আবাদ করছি। আর মনে করেন যে সেরা উৎপাদক হিসাবে 4টে জেলার মধ্যে আমি শ্রেষ্ঠ পুরস্কারও পেয়েছি। পুরস্কারও পেয়েছি। যেহেতু সবজি অনেক বেশি হয়, সেই জমির মধ্যে তুলা করা একটু কঠিন। তো অবশ্যই, সেখানে কি ধরনের জমি হলে ভালো হয় তুলার জন্য? এখন তুলার জন্য সাধারণত বেলে দোআঁশ মাটি উপযোগী, আর এমন জমি হতে হবে যত 2 ঘন্টার বেশি পানি দাঁড়াবে না। অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরম এগুলো কোনো ঝামেলা করে না? না, এরকম কোনো ঝামেলা তুলার ক্ষেত্রে অন্তত নাই। আচ্ছা। তবে ফাটার ক্ষেত্রে বল যখন ফাটবে এরকম টাইমে যদি অনেক বেশি শীত হয় তাহলে সেই ক্ষেত্রে ফাটতে একটু সময় লাগে, মানে একটু গরম এর একটু লাগবে। তাপমাত্রা বেশি হলে পরে সময় ফাটার ক্ষেত্রে সূর্যের আলো থাকতে হবে। সূর্যের আলো থাকতে হবে। এই গাছগুলোর এখন বয়স কতদিন আপনার? এই যে এই গাছটা ধরেন, এটা এই গাছ আপনার হচ্ছে ধরেন 4 মাস পার হয়ে আছে, 4 মাস পার হয়ে আর কয় মাস থাকবে এটা? আর 3 মাস। আর 3 মাস, তার আর 3 7 মাস হচ্ছে আপনার হ্যাঁ। তুলা। এরপরে শুধু হারভেস্ট করবেন। হ্যাঁ। এখানে বল কতগুলো ধরে এগুলোতে? 3টে গাছের একটা হিসাব করলে পদ্ধতি দেখা যায় এভারেজে আপনার হচ্ছে 50-45টে বল থাকে, মানে একটা গাছে। কোনোটা হয়তো 30টে, আবার কোনোটা দেখবেন আপনি 60-65টে, আবার কোনোটা আপনার হয়তো দেখবেন যে 50-52টা। 52 তাতে এভারেজ হিসাব করলে দেখা যায় অন্তত 50টে 48টে এরকম থাকে। আচ্ছা, এই যে বলগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো তো মোটামুটি এই যে এখন এই বলটা কি এখন শুধু পরিপক্ক হবে? হ্যাঁ। বড় হবে কি এর চেয়ে? না, এটা আর খুব বেশি বড় হবে না। বড় হবে না এই বলটা? না, এখানে শুধু এই ভিতরে এখন তুলাটা হচ্ছে। তুলাটা হবে। আচ্ছা, একসঙ্গে তো এটা উত্তোলন করা যায় না? না, একসঙ্গে এই জন্যই হয় না, তার কারণ এ পরিপক্ত হওয়া এর বাকি বয়স আছে, অনেক আর বেশি। এটা কেবল বার হচ্ছে, যার জন্যই তোলার ক্ষেত্রেও এরকম একটা মানে সময়ের পার্থক্য হয়। সেটা অন্তত 2-3 বারেই আবার মেকআপ হয়ে যায়, 2-3 বার তুলতেই শেষ হয়ে যাবে। তারপরে এই কিভাবে সংগ্রহ করেন আপনারা তুলাটা? আপনার এটা যখন একেবারেই ফাটে যায় পুরোপুরি, আপনি ধরেন হচ্ছে একটা গাছত কমপক্ষে 8টা 10টা 12টা বল ফাটা হয়ে গেছে, ফেটে গেছে, সেরকম টাইমে এক তোলা দেব। ফেটে তো উড়ে যাচ্ছে না তুলা? না, এই তুলা কখনোই উড়ে যাবে না, যত ঝড় বাতাসই হয়। আর এটা যে টাইমে ওঠে সেই টাইমে ঝড় বাতাসও তেমন হয় না। এবং এটা উঠানোর নাকি খুব একটা মজা আছে, মানে হ্যাঁ, উঠানের মজা এটাই, মানে যখন আপনি এটা ফাটে যাবে, এই বলটা যখন আপনার ফাটবে, ফাটে এখানে চারদিকে এরকম ঝুলে যাবে। এই হ্যাঁ, এটা ফাটবে 3 4 5টা ক আছে এখানে, এটা ফাটে এখানে এইরকম 5 দিকে ঝুলে যাবে। যখন সাদা হয়ে থাকবে হ্যাঁ, জিনিসটা। সাদা হয়ে যাবে, এর সাথে শুধু গোড়াটা আটকে থাকবে, আর পুরোটা আঁশ হয়ে এখানে ঝুলে যাবে। এটা একবারই ধরে এখানে টান দিলেই, এই জাস্ট ধরে টান দিলে একবার টান দিলেই উঠে যাবে। আপনি এমন অবস্থায় যদি আপনি তুলে উঠাচ্ছেন, এমন অবস্থায় যদি কোনো লোক আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য আসে যার এলাকায় তুলো নেই, এরকম লোকও যদি আসে তাহলে আপনি শখ করেই সেও অন্তত কিছু উঠে দিবে। তোলার ব্যাপারে একটা মজা আছে, মানে এই জিনিসটা এখানে পাওয়া যায় আর কি। এবং এটা তো চাহিদাটাও বেশ ভালো, দামও ভালো। হ্যাঁ, সব বলতে কি আপনার হচ্ছে সবজির ক্ষেত্রে কোনো সবজির কোনো ফিক্সড বাজার নাই, দাম ওঠানামা করতেছে। এর অন্তত একটা ফিক্সড বাজার আছে। আগে এটা যত মনি আবাদ হোক, হ্যাঁ। অন্তত ওই 4000 টাকার যে বরাদ্দ সেটাই হবে। আর যদি গোটা দেশ জুড়ে 2 মণ না হয় তাহলে যেটা 4000 সেটা 4000ই থাকবে। মানে এটা হচ্ছে অনেকটাই হলো যে তুলা করলে আপনি এটা বিক্রি কয় টাকা করবেন এটা আপনার নির্ধারিত হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রোগবালাই তো মানে খুব একটা নাই না, অত বেশি রোগবালাই নাই। রোগবালাই অত বেশি নাই। আর হচ্ছে শুরুর দিকে থেকে এই যে পাতা কোঁকড়ানো, আর হচ্ছে বল আসার সময় এই যে ডগা এই যে কিছু পাতা মনে হয় খাইছে, এটা পোকা হয়েছে কোনো মাকড়সা জাতীয়। সমস্যাগুলো অবশ্য তারা চিহ্নিত করে, সঙ্গে আমার সঙ্গে জানা সমাধান। না থাকলেও তারা অন্তত জানে যে এই সমস্যার জন্য কোন ওষুধ স্প্রে করবেন, সেটা অন্তত বলে দেওয়া যাচ্ছে যে আপনি এটা স্প্রে করলে পরেই আপনার এই সমস্যার সমাধান হবে। যে সব মিলে একটু সুবিধাই বলতে গেলে, সে কারণে আমরা সবজি যদিও শিবগঞ্জে সবজিটা খুব প্রাধান্যই দেওয়া হয়, তারপরেও আমরা
এগুলোর দিক থেকে অন্তত তুলাটা এই জন্যই অন্তত তার মানে কারো যদি জমি থাকে, সময় না থাকে, লেবার নেওয়ার যদি তার ওই রকম যদি ক্যাপাসিটি না থাকে, সে তুলা চাষ করতে তুলা পারে। চাষ সে করতে পারে। আরেকটা জিনিস কি আপনি জানেন যে তুলার বীজ থেকে তেল হয়? জি জি, বিশ্বের এটা বিভিন্ন দেশে তেল করে, এটা আপনি শুনেছেন নিশ্চয়ই। এটা শুনছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা করে দেখিনি এই জন্যই, তার কারণে আপনারা বীজ সহ বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, বীজ সহ বিক্রি করছি। এই আঁশ থেকে বীজ আলাদা করা খুবই মুশকিল। তারা মেশিন দিয়ে করে, আমাদের অবশ্য মেশিন চালু করে দিয়ে এখানে তারা দেখালো যে একদিকে আঁশ চলে যাচ্ছে আর একদিকে বীজ কেটে কেটে যাচ্ছে। এখানে এই আঁশর থেকে মানে বীজের থেকে আঁশটা একেবারে আলাদা করা খুবই মুশকিল। তারা যে মেশিন দিয়ে ছাড়াচ্ছে তারপরেও কিছু কিছু থাকেই। আর ওরা একটা হিসাব দিল যে 1 মণ তুলো যদি আঁশ আলাদা করা হয় তাহলে আঁশ হয় হচ্ছে 13.5 কেজি, বীজ হয় হচ্ছে 26 কেজি। তার মানে বীজই বেশি। বীজই তার মানে বেশি। বীজটাকে কাজে লাগানোটা হ্যাঁ, ভালো। হ্যাঁ, তার মানে তেল যদি হিসাবে এমন বলা হইতো যে তুলা থেকে বীজ আলাদা করা যায়, তাহলে ওটা একটা আলাদা উৎপাদন হইতো তুলা থেকে। জি জি জি। কিন্তু তারপর তো চাষ কমে যাচ্ছে আমাদের দেশে। চাষ কমে যাচ্ছে। এখন ওই যে কেউ কেউ মনে করেন যে 1 বিঘা মাটিতে কপি করে, হ্যাঁ কপির সময় বেশি নয়, 60 দিন, মূলর সময় হচ্ছে 45 দিন, সেখানে 7 মাস 8 মাস। হ্যাঁ, এমনও অবস্থা হচ্ছে যে একবার মূল্য করলে পদ্মে 45 দিনের একবার মূল্য করলে পদ্মে এই 60,000 টাকা দিচ্ছে, একবারের মূল্যতে অন্তত 80-90,000 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওই জন্য ওরা আবার ওই হিসাবটাই মাথা দিয়েছে যে যদি একবার পাই তাহলে অন্তত তুলার চেয়ে অন্তত বেশি, অনেক বেশি হচ্ছে। আর একবার করে না আমি মহাস্থানের বাজারে যা ফেলেই দিলাম, কিন্তু তারপরে অন্তত তুলার আপনার তো চেয়ে মস্তানের বাজারেও না, যাওয়া আমার কাছে আপনার এখান থেকে সব। তা লাগছে না। আমার কাছে বাড়ি থেকে এটা মনে করেন তারা ট্রাক নিয়ে এসে বাড়ি থেকে উঠে নিয়ে চলে না, যায়। আপনার কোনো এই নেই, খালি জাস্ট তুলা তুলবেন, গাড়বেন আর তুলবেন। জি। আচ্ছা। তবে আমি অন্তত এইটুকুই বলবো যে যদি কেউ করতে চায়, না জানা লোকও যদি তুলো নিয়ে এখানে আগ্রহ দেখায়, তাহলে অন্তত সে প্রথমবার হলেও অন্তত ঠকবে না। তাকে অন্তত গাইড দেওয়ার মতো লোক আছে, সবসময় গাইড সবসময় তাকে অন্তত গাইড দিবে। তাই অন্তত এইরকম হবি না যে আমার জানা নাই সে কারণে আমি ঠকে গেলাম। জাহাঙ্গীর ভাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম একজন তুলা চাষী জাহাঙ্গীর আলম, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল গ্রামে। তিনি 20 বছর যাবৎ এই তুলা চাষের সাথে লেগে আছেন। তার কাছে তুলা চাষের অভিজ্ঞতা বেশ ভালো, এবং তিনি বলছেন যে এটাই একমাত্র ফসল যার মূল্য সবসময় নির্ধারিত থাকে। আরও তুলা চাষী এখানে রয়েছেন, তাদের অভিজ্ঞতা একটু শুনে আসি। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গেই। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি তুলার চাষ নিয়ে। আরেকজন তুলা চাষী আমাদের সঙ্গে আছেন, নুরুল ইসলাম ভাই। তিনিও অনেক দিন ধরে তুলা চাষ করেন, তারও একটু অভিজ্ঞতা আমরা শুনি। আর নুরুল ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আমরা তো মানে আপনাদের এই এলাকাটাতে এসে তুলা দেখবো, এটা আসলে খুব মানে অবাক লাগলো আর কি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আপনিও অনেক দিন আগে তুলা চাষ করেছেন। জি। সেই অভিজ্ঞতাটা কেমন? এই যে 20 বছরের অভিজ্ঞতা, মানে আরো তো ফসল করছেন মাঝখানে, অভিজ্ঞতা কোনটা ভালো? এই তুলা চাষটা বর্তমানে আমরা যে পাচ্ছি, এই তুলা চাষে ধরতে গেলে আমাদের কৃষকের কোনো খরচ নাই বললেই চলে। শুধুমাত্র একটু কামলা বা একটু শ্রম দেওয়া, এইটুকুই। আচ্ছা। আর এখানে যেটুকু সহযোগিতা পাচ্ছি পুরো সরকারিভাবে আমরা সহযোগিতা পাচ্ছি। এর কি কি কারণে দিচ্ছে ওখান থেকে আপনাকে? এখান থেকে বীজ দিচ্ছে, সার দিচ্ছে, ঔষধ দিচ্ছে, শুধু আমাদেরকে একটু ওই শ্রম দিয়ে ব্যবহার করা, এছাড়া আর কিছু চাষ না। দিবেন। ওই যে আগে যেমন একটা কথা বলা হতো যে 16 চাষে মূলা, তার অর্ধেকে তুলা। তুলা, তার অর্ধেকে ধান, বিনা চাষে পান। বিনা চাষে কথা পান। ঠিক আছে। তার মানে জমিটা একটু ভালো করে চাষে নিতে ভালো হবে। করে চাষে নিতে হয়। ট্রাক্টর দিয়ে কয়টা চাষ দেন আপনারা? আমরা এখানে 4টা চাষ হলেই যথেষ্ট হয়ে যায়। মাটিটা কি ঝুরঝুরে করে? মাটিটা ঝুরঝুরে করতে হয়। তারপর? মাটিটা ঝুরঝুরে করে তারপরে ওই যে 2 হাত পর পর একটা করে ওই মাছা তৈরি করে নিয়ে তার মাঝখান দিয়ে 10 থেকে 12 ইঞ্চি পর পর ওই বীজ লাগানো হয়। আগে হয়তো যখন দেশি যখন তুলে আসলো তখন বীজের পরিমাণটা মোটামুটি আমরা অনেক অপচয় করছি। এখন আর তা নয়, যেহেতু হাইব্রিড জাত, এখানে বীজের দাম বেশি, সরকার দিচ্ছে হিসেবে যে আমরা তো অপচয় করবো তা আমরা করি না। না করে হয়তো 2টা অথবা 3টা করে চারা দিচ্ছি। এ তো দ্বিদল পত্রিকা বীজ, এ 3 থেকে 4 দিনের মধ্যে সমস্ত গাছ জ্বালে যাচ্ছে। আপনি একটা জিনিস বলছিলেন যে জার্মিনেশন করে নিলে নাকি সবচেয়ে ভালো হয়, যে আপনি যদি চারাটা মানে বাড়িতে যদি চারাটা করতে পারেন। হ্যাঁ, এতে ভালো হয়, হ্যাঁ। এতে চারাটা ভালো হয়। কিন্তু কিভাবে হয়তো সেটা করেন? চারাটা তৈরি করার এটা প্রক্রিয়াটা চারাটা কি? হয়তো একটা ছোট্ট একটা জমির কর্নারে মাচা তৈরি একটা ওই যে যেটা কাপ বলি আমরা, হ্যাঁ কাপ করে, এতেও ভালো হয়, কিংবা পলিথিনে করলেও তাও ভালো হয়। ওখানে বিচি দিলেন, হ্যাঁ, ওখানে বীজ দেওয়া হলো, গজানোর পরে গজানোর পর তারপরে একটা নির্দিষ্ট সময় আছে, সময়ের মধ্যে জমিতে দিলে পরে তাহলে আর ওই গ্যাপ থাকার কোনো সমস্যা থাকে না। আমরা ছোটবেলায় যেটা দেখছি যে তুলা গাছ আপনার মানুষের চেয়ে উচ্চতা বেশি হয়ে যেত, এখানে উচ্চতা কমানো হয়েছে। এবং আপনি আমি জানি যে এখানে নাকি উচ্চতা কমায় রাখার জন্য একটা
উপাদান দেওয়া জি, হয়েছে। জি, জি। সেটা কি রকম? আগে আমি যখন তুলার আবাদ করেছি আমার মাথার উপরে তুলার গাছ ছিল, অথচ এই যে গেরুগুলো যে আছে একটা গেটের থেকে আর একটা গেট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা অন্তত 1 বিঘা ফাঁকা থাকতো। এখানে তো এখন হ্যাঁ, 4 ইঞ্চি হবে এখন না। 4 ইঞ্চি হবে না। রূপালী বাম্পার, এই রূপালী বাম্পার দেওয়ার কারণে গাছের গাছের size যতই টা খাদ্য ছোট পায়, হ্যাঁ গাছটা ছোট থাকে, বেশি বাড়তে পারে না, ডালপালাগুলো বা গিরে গেলে খুব কাছাকাছি হয়, কিন্তু এই ছোট গাছেই ফল বেশি হয়। এর গাছটা ছোট রাখার সুবিধা কোনটা? ছোট রাখলে তুলে উঠাতে সুবিধা, দেখাশোনার সুবিধা, বা ওই টেম্পারেচার যাতে ঠিক মতো পায়, তখন তুলা ফাটার সময় উঠানোর সময় সব দিকে একটা সুবিধা আছে। তার মানে ওই যে সূর্য আলোটা ভালো করে পড়ে, হ্যাঁ ভালো মতো পারে, ভালো মতো পড়ে। যার কারণে দেখেন এই যে উত্তর দক্ষিণ দিকে আমরা কাপগুলো করা হয়েছে, সূর্য যেহেতু এ সময় এই দক্ষিণ দিক দিয়ে হেলে চলে যাচ্ছে, তার মানে এই যে কাপের এটার ভিতর দিয়ে যাতে আলোটা ঢোকে, আলোটা ঢোকে, হ্যাঁ আলোটা মানে এই কারণেই হচ্ছে কাপটা উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ দিকে করা হয়েছে, মানে আলো ঢুকবে ভিতরে। আলো ঢুকবে। আরেকটা বিষয় হলো যে তুলার মধ্যে সাথী ফসল কি করা যায়? যে আপনি যেমন হ্যাঁ, কলা গাছ কলা করছে, কলা করছে করা যায়, করা যায়, জি জি ইনশাআল্লাহ। 7 মাস থাকবে তুলা। হ্যাঁ, এরপরে কলার গাছ উঠে যাবে, এই তুলার গাছ এগেতে তখন কলার আবাদ হবে, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। না। আপনি কি এখানে- বরঞ্চ হ্যাঁ, বরঞ্চ এই তুলার যে পাতাটা, এটা কিন্তু একটা জৈবিক সার, এটা মানে এটা মাটির উর্বর শক্তি বাড়ায়। মাটির উর্বর শক্তি বাড়ায়। আচ্ছা, হ্যাঁ, তো সেই কারণে এই পাতাগুলো যে জমিতে পড়বে, এই যে ফাঁকা জমিতে কলা করলে যে খাবার দেওয়া লাগতো, সার দেওয়া লাগতো, এই তুলার জমিতে করলে ওই পরিমাণে সার দেওয়া লাগবে না। সবজিতে যেমন সার দেওয়া লাগে এত কি লাগে? না, এত লাগে না, এত লাগে না। ওখানে যে ওষুধ বা এই যে সার দেওয়া পরে আর যা শ্রম দেওয়া পরে, এত লাগে না তুলাতে, এর অর্ধেকও লাগে না, এর মধ্যে ইনশাল্লাহ তুলা হয়ে যায়। একটা জমিতে বারবার যখন আপনি একই ফসল করেন, যেমন একটা জমিতে বারবার ধান করছি, বা একটা জমিতে বারবার ফুলকপি করছি, বারবার মূলা করছি, ওই জমিটার কিন্তু ওইটা উৎপাদন করার ক্ষমতা থাকে না। তখন বলে, কৃষকরাই বলে, বিশেষজ্ঞরা বলে অন্য একটা ফসল করো। হ্যাঁ, ওখানে একটা জমিকে একটা রদ বদল করা হোক, রদ বদল করা ফসল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেদিক থেকে তুলা কতটা উপকার? সেদিক থেকে তুলাটা অনেক উপকার, এটা তো জমির উর্বর শক্তি বাড়ায়। উর্বর শক্তি বাড়ায়। যদি একই জমিতে বারবার কলা করা হচ্ছে, এই কলা যত দামি ফসলই হোক, এর মধ্য থেকেও যখন 2-3 বার বা 4 বার কলা হয়ে যাচ্ছে, তখন স্যার ওই পরিমাণ আর কলা থাকবে না, মানে ওরা কলা উৎপাদনের ক্ষমতা থাকে না। থাকবে না। ওই জমিতে যদি তুলা করা যায়, আর এই তুলার পাতাটা যদি জমিতে পড়ে, তাহলে ইনশাল্লাহ ওই আবার জমি পূর্বের জীবন ফিরে পাবে। আচ্ছা, এই তুলা বিক্রি করার প্রসেসগুলো কি কি বলেন? জমি এই তুলা বিক্রি করার প্রসেসটা, এটা একটা অবিশ্বাস্য। যে কোনো ফসল আবাদ করলে তাকে হাট বাজারে নিয়ে যেতে হয়, আর আমাদের এখানে হাট বাজারের কোনো প্রয়োজন নাই। এই ক্রেতা আপনার কাছে তুলা উন্নয়ন বোর্ড থেকেই আমাদের কাছে আসছে, এখান থেকে তুলা ওজন করছে, সাথে সাথে ব্যাংকের চেক দিচ্ছে, দিয়ে এনে তারা তুলে এনে চলে যাচ্ছে, আমি ঘরে বসে পয়সা পাচ্ছি, মানে এটা ভদ্র চাষ আর কি, যাকে বলে একদম। তুলা চাষ করে আপনি মোটামুটি ধরেন যে ওই রকম বলবো যে সবজির মতো এত টাকা নাই, না, কিন্তু ভালো ভালো ফসল, ভালো মানে এক কথায় বললাম কৃষকের বন্ধু, কৃষকের বন্ধু। মানে যে কৃষক শ্রম দিতে পারছে না জমিতে, তার জন্য তুলা, তার জন্য তুলা। তার জন্য তুলা। অনেকেই আছে আমাদের, যেমন আপনাদের বগুড়া অঞ্চলও আছে, সারা বাংলাদেশে আছে, অনেক মানুষের তার জমি অনেক আছে, হয়তো সে আসে না, অন্য জায়গায় থাকে, সে কি তুলা চাষ করতে পারে? করতে পারে, সে তুলা চাষ করতে পারে, যেহেতু একটা সার্বক্ষণিক ভাবে তাকে দেখাশোনা করতে হয় না। রংপুর অঞ্চলের দিকে আমাদের তামাক চাষ হয়, তামাকের কোম্পানিগুলো ঠিক এই কাজটা করে, ওই রকম কাজটা আর কি। জি জি জি। নুরুল ইসলাম ভাই, অনেক ভালো থাকবেন আপনি। এবং আপনি যেটা বলছেন যে আসলে মূল চাষ না, তুলাটাকে একটু মানে বদলে নেওয়ার জন্য হলেও জি, মানুষ জি, করুক, হ্যাঁ। এবং বাংলাদেশে তো প্রচুর তুলার চাহিদা আছে, কিছুটা হলেও জি, জি, পূরণ হোক। জি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা বললাম আরেকজন তুলা চাষী, নুরুল ইসলাম ভাই। তিনিও 20 বছরের অভিজ্ঞতা রয়েছে তুলা চাষের। কিন্তু তুলা চাষের যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে যে তুলা চাষিকে শুধুমাত্র তার জমি ব্যবহার করে তুলার গাছটি লাগিয়ে উৎপাদনটা করতে হবে, আর বাদবাকি যত রকম সহযোগিতা সেগুলো তুলা উন্নয়ন বোর্ড থেকে তারা সহযোগিতা হিসেবে দিবেন। কাজেই তুলা চাষ হচ্ছে একটি লাভজনক ততটা না হলেও এই তুলা চাষ একটা নির্ঝঞ্ঝাট চাষ, এবং যেটির পণ্য বিক্রি নিয়ে কৃষককে কখনোই কোনো সমস্যায় পড়তে হবে না। তবে যেটি নুরুল ইসলাম ভাই বললেন যে সেটি হচ্ছে প্রতি বছর যেগুলোতে সবজি বা ধান চাষ হয় সেগুলোতে তুলা না করে যদি জমির ফসলকেও বদলাতে চান, তাহলে ওই জমিকে ব্যবহার করার জন্য, জমির উর্বরতা বাড়ানোর জন্য 2-1 বার তুলা চাষ করলে অনেকটাই ভালো হবে কৃষকের জন্য। তুলা চাষিদের প্রতি শুভকামনা জানাচ্ছি, এবং বাংলাদেশে এভাবে বৈচিত্র্যময় চাষ ছড়িয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, সেই প্রত্যাশা রেখে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটেন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে
বেঙ্গল মিশ্র সার।